এই রাজু, তাড়াতাড়ি কাজ কর। আজকে আমার মেয়ে আসবে অনেক দিন পর আমার বাসায়। ভালো মন্দ রান্না করেছিস তো? হ্যাঁ স্যার, আপনি যেগুলো রান্না করতে বলেছেন ওইগুলো আমি রান্না করেছি এবং আমার কিছু স্পেশাল রান্না ছিল, ওই রান্নাগুলো করে ফেলেছি। ম্যাডাম আসলে ম্যাডামকে খাবার রেডি করে দিয়ে দিব। তোর খাবার রেডি করে দিতে হবে না, আমি নিজে আমার মেয়েকে খাবার রেডি করে খাওয়াবো। তুই শুধু টেবিলের উপরে সবকিছু খাবার রেডি করে রেখে দিস। খাওয়া শেষ হয়ে গেলে আমি তোকে ডাক দিলে তুই পরিষ্কার করে ফেলিস সবকিছু। এরপরে তুই খাবার খেয়ে নিস। ঠিক আছে স্যার, আর কি কি করতে হবে এখন আমাকে জানিয়ে দেন। আমি সবগুলো কাজ শেষ করে ফেলতেছি। ফুলের চারাগুলোতে পানি দেওয়ার পর আর কোনো কাজ নেই? এখন আপাতত কোনো কাজ করতে হবে না। তুই গোসল করে ভালো পোশাক পরে বসে থাক, ডাক দেওয়ার সাথে সাথে যাতে তোকে পেয়ে যাই। ঠিক আছে স্যার, ডাক দেওয়ার সাথে সাথে আমাকে পেয়ে যাবেন। এই বলে রাজু ফুলের চারাগুলোতে পানি দিয়ে চলে আসলো। তার রুমে গোসল করে একটা ভালো শার্ট আর প্যান্ট পরে বসে রইলো। বেশ কিছুক্ষণ পর বাড়ির ছোট মেয়ে রাত্রি কয়েকটা গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রাজু গিয়ে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দিতেই রাত্রি গাড়ির ভেতর থেকে বের হয়ে আসলো। পুরো বাড়িটা কাঁচা গোলাপ ফুল এবং আরো অন্যান্য ফুল দিয়ে সাজানো হয়েছে, কারণ রাত্রি কাঁচা ফুলগুলো খুব পছন্দ করে। রাত্রি আশেপাশে তাকাচ্ছে আর ভিতরে যাচ্ছে। হঠাৎ তার নজর গেল ফুল বাগানের দিকে। বাড়ির ভিতরে না গিয়ে চলে আসলো ফুল বাগানে। এসে দেখে নানান রঙের ফুল ফুটে আছে। রাত্রি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, এই ফুলের বাগানটা কে তৈরি করেছে? অনেক সুন্দর হয়েছে ফুলের বাগানটা। যে তৈরি করেছে তাকে বলবে আরো ফুল এনে রাখার জন্য। আমার ফুল অনেক পছন্দ। আচ্ছা, তুই এখন বাড়ির ভিতরে চল। এরপরে না হয় তোর কি কি প্রয়োজন হবে সব কিছু আমি লিস্ট করে তাকে দিয়ে দিব, এবং কোথায় কি রাখতে হবে তুই বলে দিস, সে সব কাজ করে দিবি। ঠিক আছে আব্বু, চলো তাহলে। আর খুব খিদে লাগছে। কি রান্না করা হয়েছে? আমি কিন্তু অনেকদিন পর এই বাড়িতে এসেছি। স্পেশাল রান্নাগুলো খাবো কিন্তু। তোর যত প্রিয় খাবার আছে সব প্রিয় খাবার রান্না করেছি আজকে, এবং নদী থেকে অনেক বড় বড় মাছ তোর জন্য কিনে নিয়ে এসেছি তুই খাবি বলে। তোর বড় বোনও আসবে কিছুক্ষণ পর। এই বলে রাত্রি আর আফজাল সাহেব বাড়ির ভিতরে চলে আসলো। সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে, কি কি লাগবে সবকিছু এগিয়ে দিতেছে। এদিকে রাজু একপাশে দাঁড়িয়ে আছে আর রাত্রির দিকে তাকিয়ে আছে। মনে মনে রাজু বলতে লাগলো, এমপির মেয়ে হয়েছে বলে এত কিছু খেতে পারতেছে। আল্লাহ যার ভাগ্যে যেটা লিখে রাখছে সেটাই হয়। বিলাসবহুল গাড়ি দিয়ে চলাচল করে দেখতে খুব ভালোই লাগে গাড়িগুলো, কিন্তু এগুলোতে ওঠার অনুমতি নেই। আল্লাহ একদিন নিশ্চয়ই অনুমতি দিবে আর সেই দিনই উঠব। রাজু এইসব কথা মনে মনে বলতেছে। অন্যদিকে আফজাল সাহেব রাজুকে ডাকতেছে। রাজুর কোনো হুঁশ নেই। আফজাল সাহেব বিষয়টা খেয়াল করলো। রাজু তার ছোট মেয়ের দিকে তাকিয়ে আছে, এটা দেখে আফজাল সাহেব খাবার টেবিল থেকে উঠে এসে ঠাস করে রাজুর গালে চড় মেরে দিল। এদিকে রাজুর হুঁশ ফিরল আর বলতে লাগলো, জি স্যার, বলেন কি লাগবে আপনাদের? আর আপনি খাবার টেবিল থেকে উঠে এসেছেন কেন? আমাকে ডাক দিলেই তো হতো, আমি আপনাদেরকে সব কিছু এগিয়ে দিতাম। তোকে আমি 50টা ডাক দিয়েছি, তোর কানে কি একটা ডাকও যায় নাই নাকি? এই বাড়ির সবাই শুনেছে, তুই একমাত্র শুনিস নাই। তোর বিচার আছে, খাওয়া দাওয়া করে নেই, এরপরে তোর বিচার করব। এই বলে আফজাল সাহেব চলে আসলো আবারও খাবার টেবিলে। এইদিকে রাজু কিছুটা ভয় পেয়ে গেল, কারণ এই বাড়িতে প্রবেশ করার সময় তাকে বলে দেওয়া হয়েছিল যখন ডাক দেবে তখনই ডাক শুনতে হবে, আর যদি না শুনে তাহলে পানিশমেন্ট আছে। রাজু ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। রাত্রি বিষয়টা খেয়াল করে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করো নাই। ছেলেটাকে মারার কি দরকার ছিল? হয়তো সে অন্যমনস্ক হয়ে কিছু চিন্তা ভাবনা করছিল। এখানে তো আরো অনেক মানুষ ছিল, তাদেরকে বললেই তো এনে দিত। মা, তুই এসব নিয়ে চিন্তা করিস না। আর তাকে মেরেছি অন্য একটা কারণে। তুই খাবার খা ঠিক মতো। এই বাড়িতে এসেছিস, তোকে আর এই বাড়ি থেকে যেতে দিব না। যতদিন পারি তোকে এই বাড়িতে রেখে দিব। যে জিনিসগুলো আমি দেখতে পারি না, যদি আমার সামনে ওই জিনিসগুলো করো তোমরা, তাহলে অবশ্যই আমি এই বাড়ি থেকে চলে যাব। ছোট থাকতে চলে গিয়েছিলাম, এরপরে তো আর আসি নাই। এখন যে আজকে আজকে আসলাম, এখন যদি আবারও একই রকম করো তাহলে আবার চলে যাব। আচ্ছা, তুই কোন কোন জিনিস অপছন্দ করিস আমাদেরকে জানিয়ে দিস। আমরা সেই কাজ তোর সামনে করব না, দরকার পড়লে অনেক দূরে গিয়ে করব। এখন খাওয়া দাওয়া করে নে। রাত্রি এবং পরিবারের বাকি সবাই খাওয়া দাওয়া করে বসে বসে গল্প করতেছে।
এদিকে রাজু টেবিলের সবকিছু পরিষ্কার করে রান্নাঘরে গিয়ে খাবার খাচ্ছে। এমন সময় রাত্রি বলতে লাগলো, আব্বু আমি এখন ফুলের বাগানে যাব, আর কেউ যাতে আমাকে বিরক্ত না করে সেই দিকে খেয়াল রাখবে, এবং ওই ফুলের বাগান কে তৈরি করেছে একটু তাকে বলবে আমার কাছে যাওয়ার জন্য। আমি যেভাবে যেভাবে বলবো সেইভাবে ফুলের বাগানটা তৈরি করবে। আচ্ছা, তুই ফলের বাগানে যা, আমি তাকে পাঠাচ্ছি। তুই কিন্তু আবার অন্য কোথাও চলে যাস না যেন। রাত্রি আচ্ছা বলে চলে গেল। বাহিরে ফুলের বাগানে গিয়ে ফুলগুলো ঘ্রাণ নিতেছে। ফুলের ঘ্রাণগুলো অনেক সুন্দর। এদিকে ভিতরে আফজাল সাহেব রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার মেয়ের দিকে ওইভাবে তাকিয়ে কি দেখছিলি? আর যদি কখনো দেখি তুই আমার মেয়ের দিকে তাকিয়ে আছিস, তাহলে তোর চোখ দুটা উঠিয়ে আমি মার্বেল খেলবো, মনে যাতে থাকে। ঠিক আছে স্যার, আমার মনে থাকবে। আর কখনো আপনার মেয়ের দিকে ওইভাবে তাকাবো না। কিন্তু এখন আমার কি করতে হবে ওইটা বলেন। আমার মেয়ে ফুলের বাগানে গেছে, তুই এখন ফুলের বাগানে যাবি। যে যা যা বলবে তাই করবি। তবে একটা কথা বেশি, যদি কথা বলার চেষ্টা করিস তাহলে তোর মুখ সেলাই করে ফেলবো আমি। এমপি আফজাল চৌধুরী, আশা করি আমার ব্যাপারে তোর ধারণা আছে। কয়েকদিন আগে তুই তো দেখেছিস তোর নিজের সামনে ওই ছেলেটাকে কি করেছি। এখন তাড়াতাড়ি যা, আমার মেয়ে দাঁড়িয়ে আছে। রাজু এখান থেকে চলে গেল রাত্রির কাছে। এসে দেখে রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের ঘ্রাণ নিতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে ফুলের ঘ্রাণ নেওয়ার পর রাজু রাত্রির সামনে গিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আমি এই ফুল বাগানটা তৈরি করেছি। কি করতে হবে একটু বলেন, আমি সুন্দরভাবে সাজিয়ে দিতেছি আপনার মন মতো। ও আচ্ছা, বেশ ভালো করেছো এরকম সুন্দরভাবে সাজিয়ে। ফুল গাছ আমার খুব পছন্দ। এখন তুমি এই ফুল গাছগুলো ছাদে নিয়ে যাও, ছাদের একপাশে ছোট্ট একটা বাগান তৈরি করো, যাতে আমি প্রত্যেকদিন বিকালবেলা ছাদে গিয়ে কিছুক্ষণ টাইম দিতে পারি এই ফুলগুলোর উপর। ম্যাডাম, ফুলগুলো উপরে নিলে মরে যাবে, এখানে আরো সুন্দরভাবে বড় হবে। আপনি চাইলে এই জায়গায় আরো ফুলের গাছ কিনে আইনা বসাতে পারেন। আচ্ছা, বিকেলবেলা তোমাকে নিয়ে আমি নার্সারিতে যাব, ওইখান থেকে ফুল কিনে আনবো। রাত্রি এইসব কথাবার্তা বলতেছে। এদিকে রাজু একবার রাত্রির চোখের দিকে তাকিয়ে আবারও তার চোখ জোড়া নিচে নামিয়ে ফেললো। এক পাশে দাঁড়িয়ে আছে রাজু। এমন সময় ভিতর থেকে ডাকতে লাগলো রাজুকে। রাজু তাড়াতাড়ি করে চলে আসলো। ভিতরে এসে দেখে আফজাল সাহেব বসে আছে। রাজু আফজাল সাহেবের সামনে গিয়ে দাঁড়াতে আফজাল সাহেব বলতে লাগলো, কিরে, তোকে কি আমি ওইখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, নাকি যে তুই ওইখানে দাঁড়িয়েছিলি? তুই জানিস না আমার মেয়ে আজকে 15 বছর পর আমার বাড়িতে এসেছে। আমি আমার মেয়েকে এই বাড়িতে রাখতে চাই। তুই আমার মেয়ের জন্য ভালো কিছু রান্না কর গিয়ে। আর যদি কিছু না থাকে তাহলে বাজার থেকে নিয়ে আয়। এই নে 10,000 টাকা, কি কি লাগবে তাড়াতাড়ি নিয়ে আয়। রাজু মাথা নিচু করে ওইখান থেকে চলে আসলো। বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে যাচ্ছে। এমন সময় পিছন থেকে রাত্রি রাজুকে রেগে উঠলো আর বলতে লাগলো, এই ছেলে, তুমি কোথায় যাইতেছো? ম্যাডাম, আমি বাজারে যাইতেছি, আপনার জন্য বাজার করে নিয়ে আসতে বলেছে স্যার। আপনি কি খাবেন আমাকে যদি একটু বলতেন, তাহলে আমি ওইসব জিনিস নিয়ে আসতে পারতাম। তুমি বাজারে যাচ্ছ, আমি তোমার সাথে বাজারে যাব। তোমার সাথে গেলে কোনো সমস্যা হবে নাকি? সমস্যা হবে অনেক। আপনি স্যারকে বলে যদি আমার সাথে যেতে পারেন তাহলে আমি আপনাকে আমার সাথে নিয়ে যেতে পারবো। এর আগে আমি আপনাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি আব্বুকে বলে এরপরে আসতেছি। এই বলে রাত্রি এক দৌড়ে চলে আসলো। বাড়ির ভেতরে এসে দেখে তার আব্বু সোফায় বসে আছে। রাত্রি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, ওই যে এই বাড়ির কাজের লোক আছে না, নাম রাজু, আমি ওর সাথে বাজারে যাব। সে ভয় পাচ্ছে আমাকে নিয়ে যাইতে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তার সাথে যেতে পারবো। তার সাথে বাজারে যাওয়ার দরকার কি? আমার অনেক লোক আছে, তারা তোমাকে বাজারে নিয়ে যাবে। তার সাথে গেলে তোমার সমস্যা হবে। আর এখানকার দিনকাল খুবই খারাপ। তুমি যদি আমাকে বাজারে যেতে না দাও এখন, তাহলে কিন্তু আমি আবারও তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। পরের বার যদি তুমি আমার পাও ধরো তাহলে কিন্তু আমাকে আনতে পারবে না। আচ্ছা তুই যা, তবে খুব সাবধানে যাস। আর রাজুকে বলিস তোকে সাবধানে নিয়ে যাইতে। হেঁটে যাবি না রিক্সা দিয়ে যাবি? ধন্যবাদ আব্বু, আমি তাহলে এখন গেলাম। এই বলে রাত্রি বাড়ি থেকে বের হয়ে রাজুর সাথে যেতে লাগলো বাজারের দিকে। এইদিকে রাজুর ভয়ে তার কলিজা শুকিয়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর হঠাৎ রাত্রি বলে উঠলো, তুমি আমাদের বাড়িতে কত বছর ধরে কাজ করো, আর তুমি কি পড়াশোনা করো নাই? ম্যাডাম, আমার মতো গরিবের আবার পড়ালেখা? ছোটবেলা বাবা মাকে হারিয়েছি,
এরপর থেকে এক চাচা এই বাড়িতে আমাকে দিয়ে গেছে। তখন থেকে আমি এই বাড়িতে টুকটাক কাজ করতে করতে এতটুকু বড় হয়েছি। এখন এই বাড়ির সকল দায়িত্ব আমার উপর। ও আচ্ছা, তাহলে তুমি পড়াশোনা করো নাই একেবারে বলতে গেলে। হ্যাঁ, আমি পড়ালেখা করি নাই। আচ্ছা ম্যাডাম, আপনাকে কিছু কথা বলি। আপনি প্লিজ রাগ করবেন না। আপনি আমার সাথে আর আইসেন না। আমার সাথে আসলে আপনার আব্বু অনেক সন্দেহ করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে। তখন যদি আমাকে ধরে আপনার আব্বু মারধর করে, আমি আপনার আব্বুকে কিছু বলতেই পারবো না। আপনার আব্বুর বডিগার্ড আছে, আপনি যদি তাদের সাথে ঘোরাঘুরি করেন তাহলে আপনার আব্বু কিছুই বলবে না। আমার সাথে ঘোরাঘুরি করলে আপনার আব্বু হয়তো আমাকে বকাবকি করবে, আর নয়তো মারধর করবে। আমি থাকতে আর তোমার গায়ে একটা টোকাও পড়বে না। আব্বু আমার রাগ সম্পর্কে খুব ভালো করেই জানে। গত 15 বছর আব্বুর কাছে আসি নাই। আব্বু আমার রাগ সম্পর্কে বেশ ধারণা আছে। আজকে কি কি বাজার করবে শুনি। আপনার পছন্দ মতো রান্না হবে এখন থেকে এই বাড়িতে। আপনি যা যা বলবেন তাইতেই কিনবো। আপনি কি খাবেন বলেন, আমি আপনার জন্য ওই সব কিছু জিনিস কিনতেছি। আমি তেমন বেশি খাই না, তবে আমার সবচাইতে বেশি পছন্দ হচ্ছে বিরিয়ানি। এই জিনিসটা আমার খুবই প্রিয়। তাহলে আজকে আপনার জন্য বিরিয়ানি রান্না করব। কি বলেন আপনি? ওইদিকে গরুর মাংস পাওয়া যাবে। আপনি গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবেন নাকি খাসির মাংস দিয়ে? দুইটা নিয়ে নাও, যেটা তোমার কাছে ভালো লাগবে ওইটা দিয়ে আজকে বিরিয়ানি করবে। আমি তোমার হাতে রান্না করা বিরিয়ানি খেতে চাই। আজকে প্রথমে যে খাবারগুলো খেয়েছি খুবই ভালো লাগছে। আশা করি তোমার হাতের বিরিয়ানিও খুব ভালো লাগবে। রাত্রে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর দুজন নিচে চলে আসলো বাজারে। অন্যদিকে আফজাল সাহেব সোফায় বসে আছে। এমন সময় তার পার্সোনাল পেয়ে বলতে লাগলো, স্যার, আপনার মেয়ে তো রাজুর সাথে এখন বেশ মিল দিয়েছে। আপনি রাজুকে এই বাড়ি থেকে বের করে দেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনার মেয়ে রাজুকে বিয়ে করতে চাইবে, তখন কিন্তু আপনি বাধা দিতে পারবেন না। জসিম, এখন কিচ্ছু করা যাবে না, কারণ আমার মেয়েকে হারাতে চাই না আমি। আর 15 বছর পর আমি আমার মেয়েকে আবার আমার বুকে ফিরিয়ে নিয়ে এসেছি। এখন কয়েকটা দিন যাক, যদি পরিস্থিতি খুবই খারাপ হয় তাহলে না হয় আমি রাজুকে এই বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে স্যার, এটা আপনার ব্যাপার। আপনি এখন বের করবেন নাকি বের করবেন না, এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। আমি আর কি বলবো। জসিম সাহেব এসব কথা বলার পর ওইখান থেকে চলে গেল বাহিরে। অন্যদিকে রাজু রাত্রিকে নিয়ে পুরো বাজার ঘোরাঘুরি করে রাত্রির যা যা পছন্দ সবকিছু নিয়ে আসলো। সবকিছু নিয়ে আসার পর রাজু সন্ধ্যায় রান্না বসিয়ে দিল। রাজু রান্না করতেছে, এমন সময় রাত্রি এসে রাজুর পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, রাজু, কি রান্না করেছো? আর তোমাকে আসার সময় কি বলেছিলাম আমাকে চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য? চিকেন ফ্রাই করেছো? হ্যাঁ ম্যাডাম, চিকেন ফ্রাই করতেছি। আপনি গিয়ে কিছুক্ষণ বসেন, আমি নিয়ে আসতেছি। আর একটু হলেই হয়ে যাবে। রাত্রি ওইখান থেকে চলে আসলো তার আব্বুর কাছে। তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, রাজু এই বাড়িতে কতদিন ধরে কাজ করে তুমি বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবো। সে ছোটবেলা থেকেই এই বাড়িতে কাজ করতেছে, তবে তার পারিশ্রমিক যা আছে সবগুলো তার এক চাচা নিয়ে যায়। রাজুকে বললে রাজু বলে দেয় তার চাচাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই লোকটা তার আসল চাচা না। তাই আর কি, আমি রাজুকে কিছু বলি না। তবে তার হাতের রান্না খুবই ভালো। তুই তো সকালবেলা খেয়েছিস, রান্না কেমন হয়েছে বলতে পারবি? রান্না খুব সুস্বাদু হয়েছে, তবে তার পারিশ্রমিক এখন তার নিজের হাতে দিলে সে কিছু একটা করতে পারবে। কারণ তুমি যেহেতু বলতেছো এটা তার আপন চাচা না, তার মানে টাকাগুলো এখন রাজুর পাওয়া উচিত। রাজু যদি নিতে না চায় তাহলে তোমার কাছে রেখে দিবে। যখন সে এই বাড়ি থেকে চলে যাবে তখন সবগুলো টাকা তার নিজের হাতে দিয়ে বলবে এই টাকাগুলো তার বেতনের টাকা। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে আমি এটাই করব। কিন্তু রাত্রি সে হচ্ছে গরিব, তুই ওর সাথে বেশি মেলামেশা করিস না। সে হচ্ছে আমাদের বাসার কাজের লোক, তার সাথে যদি তুই বেশি মেলামেশা করিস তাহলে আশেপাশের মানুষ অনেক নানান কথা বলবে। তুই তো জানিস এইসব কথা আমি সহ্য করতে পারি না। হ্যাঁ আব্বু, আমি জানি। তবে আব্বু, আমি বড়লোক ছেলে মেয়েদের সাথে বেশি মেলামেশা করি না। আমার গরিবদের সাথে মেলামেশা করতে খুবই ভালো লাগে। যেমন আমি রাজুর সাথে আজকে বাজারে গিয়েছি, সে আমাকে বাজারের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে এবং কিভাবে বাজার করতে হয় তাও শিখিয়েছে। আমি রাজুর সাথে এখন সব সময় থাকবো। আর চিন্তা ভাবনা করেছি যে আমি যেহেতু পড়ালেখা করি, রাজুকেও হালকা পাতলা কিছু পড়াশোনা করাবো। এখানে তুমি অনুমতি দাও আর না দাও তাতে আমার কিছুই যায় আসে না। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি আবার এই বাড়ি থেকে চলে যাব আম্মুর কাছে।
আমার বড় আপু যেরকম আম্মুর কাছে এখন থাকতেছে, আমিও এত বছর ছিলাম আর সামনেও আশা করি থাকবো। তুমি 2 বিয়ে করেছো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ তুমি পুরুষ মানুষ আর ইসলামিক শরীয়তে 4 বিয়ে করার লেখা আছে। যাই হোক, এখন এসব বলার সময় নেই, এসব কথা বাদ দাও। তোদের তো আমি কখনো কষ্ট দেই নাই। তোরা যা চাইছিস আমি দূর থেকেই তা দিয়েছি। তোর আম্মুকেও আমি কখনো কষ্ট দিই নাই, কিন্তু তোর আম্মু আমার একটা কষ্ট বুঝে নাই। আমি দ্বিতীয় বিয়ে যাকে করেছি সে তোর সৎ মা হলেও তোদেরকেও অনেক আদর যত্ন করতো, কিন্তু তোর আম্মু এটা সহ্য করতে পারতো না। তোর সৎ মার কোনোদিন সন্তান নিতে পারতো না। ডাক্তার বলে দিয়েছিল তোর সৎ মায়ের সন্তান কখনোই হবে না। এর জন্যই আমি তাকে বিয়ে করেছিলাম, কিন্তু তোর আম্মু বুঝে নাই। যাক, সেসব কথা। এখন তুই যদি আমাকে না বুঝে চলে যাস তাহলে আমি আর তোকে বাধা দিব না, কারণ আমি চাই না কাউকে বাধা দিয়ে রাখতে। তো যা ইচ্ছা তাই কর এখানে, কিন্তু আমাকে ছেড়ে কখনোই যাস না। রাত্রি তার আব্বুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিল। এইদিকে রাজু চিকেন ফ্রাই রেডি করে এনে টেবিলে রেখে চলে আসলো আফজাল চৌধুরীর সামনে। আফজাল চৌধুরীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, ম্যাডাম চিকেন ফ্রাই বানানোর জন্য বলেছিল, আমি চিকেন ফ্রাই বানিয়ে টেবিলে রেখে এসেছি। আপনি এবং ম্যাডাম গিয়ে চিকেন ফ্রাই খেয়ে নেন। এই বলে রাজু চলে আসলো রান্নাঘরে। রাতে রান্না শেষ করে রাজু সবগুলো টেবিলে সাজিয়ে রাখলো। বেশ কিছুক্ষণ টেবিলে সাজিয়ে রাখার পর রাত 9টার দিকে সবাই চলে আসলো খাবার টেবিলে। সবাই বসে বসে খাবার খাইতেছে। এমন সময় রাত্রি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, বাড়ির সবাইকে বলো এখানে এসে বসার জন্য, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। ওরা পরে খেয়ে নিবে, তুই আগে খাওয়া দাওয়া কর। আমি ওই বাড়িতে ছিলাম, সবাই আমার সাথে খাওয়া দাওয়া করেছে, কাজের লোক যারা ছিল সবাই। আমি চাই না আমাদের বাড়ির কাজের লোক আলাদা খাবার খাক, আমি চাই আমরা যা খাবো তারাও যাতে তা খায়। রাত্রি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর আফজাল সাহেব সবাইকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করতে লাগলো। সবাই মহা খুশি, বাড়ির মালিকের সাথে সবাই বসে খাওয়া দাওয়া করতে পারতেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। অন্যদিকে রাজু থালা বাসন ধুয়ে এবং অন্যান্য যা কাজ ছিল সব কাজ শেষ করে যেই তার রুমে যাচ্ছে, এমন সময় নিচে থেকে রাত্রি ডাক দিয়ে বলে উঠলো, কি ব্যাপার রাজু, তুমি এখন কোথায় যাচ্ছ? এইদিকে এখানে এসে সবার সাথে বসো, আজকে আমরা সবাই আড্ডা দিব। ম্যাডাম, সারাদিন কাজ করেছি তো শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে, তাই আর কি একটু রুমে গিয়ে বিশ্রাম নিব। আপনারা গল্প করেন, আমি কিছুক্ষণ পর আসতেছি। এই বলে রাজু চলে গেল তার রুমে। এদিকে রাত্রি সবার সাথে বসে কথাবার্তা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর চলে গেল তার রুমে। সবাই ঘুমিয়ে রইলো। এদিকে রাত্রি চোখ বন্ধ করতেই রাজুর মুখ ভেসে উঠলো তার সামনে। এটা দেখে রাত্রি আবারও তার চোখটা খুলে ফেললো আর মনে মনে বলতে লাগলো, ছেলেটা অনেক কষ্ট করে সবার জন্য সারা দিন বাড়ির পুরো কাজ শেষ করে আবার রান্নাঘরে কাজ করে। কালকে দেখি আব্বুকে বলে সবাইকে কাজ ভাগ করে দেওয়ার কথা বলবো, আর রাজুকে বলবো যে শুধু রান্নার করার কাজটা দেওয়ার জন্য। রাত্রি এইসব কথা চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই তার। পরের দিন সকাল 9টায় ঘুম ভাঙলো রাত্রি। টেবিলের দিকে তাকাতেই দেখতে পেল চা রাখা আছে। এটা দেখে রাত্রি মনে মনে বলতে লাগলো, মনে হয় এই মাত্র চাটা রেখে গেছে। যাই হোক, ছেলেটাকে যতই দেখি ততই অবাক হই, এত কাজ কিভাবে করে একটা ছেলে। চাটা খেয়ে দেখি কেমন বানায়, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তাকে দিয়ে আমি আমার ছোটখাটো একটা বিজনেস শুরু করব। রাত্রি এইসব মনে মনে চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে বসে হালকা পাতলা চা নাস্তা করতেছে। রাত্রিকে আসতে দেখে আফজাল সাহেব তার কয়েকজন বিজনেসম্যানদের সাথে পরিচয় করিয়ে দিল রাত্রিকে। এদিকে রাত্রি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি ছোটখাটো একটা বিজনেস দিতে চাই। বিজনেসটা হবে বিরিয়ানি আর কফি শপের বিজনেস। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এই বিজনেসটা দিতে পারবো। তা তো দিতে পারবি, তবে রান্না বান্না কে করবি? কোনো সিদ্ধান্ত নিয়েছিস? ভালো একজন রাঁধুনিকে আনতে গেলেও প্রত্যেক মাসে তাকে 50,000 টাকা বেতন দিতে হবে। প্রথমেই যদি এত ইনভেস্ট করিস তাহলে তো লাভ হবে না, প্রচুর লস হবে। আমাদের বাড়িতে তো রাজু আছে, সে কাল থেকে না হয় এখানে কাজ না করে আমি যেখানে হোটেল দিব সেখানে কাজ করবে। তার হাতে রান্না এবং সবকিছু তো বেশ ভালো। যদি একবার সবার মনে ধরে যায় তাহলে আশা করি আমার এই বিজনেসটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আচ্ছা, তুই যেটা চিন্তা ভাবনা করেছিস সেটাই হবে। এখন তাহলে এক কাজ কর, কোথায় দোকান নিবি সেটা চিন্তা ভাবনা কর। ঢাকার শহরে তো অনেক জায়গা আছে,
এবং জনগণ যেখানে ভালো খাবার পায় সেখানেই তো ভিড় জমায়। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করেছি যে সামনের যে বাজারটা আছে ওই বাজারে একটা দোকান দেওয়ার জন্য। আশেপাশে সব কিছুই তো আছে, ওইখানে দোকান দিলে আশা করি বেশ ভালোই চলাচল করবে। এখানে দোকান দেওয়ার প্রয়োজন নেই, আমার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির সামনে অনেক দোকানপাট আছে এবং আশেপাশেও ফ্যাক্টরি আছে। তুই যদি সেখানে দোকান দিস তাহলে তোর জন্য খুবই ভালো হবে। খাবারের মান ভালো হলে সবাই চলে আসে ওইখানে। আর ব্লগার যারা আছে তারা যদি একবার খাবারের মান ভালো শোনে তাহলে তারা এসে ভিডিও করবে এবং তাদের রিভিউ দিবে, তাহলে দেখবি বিভিন্ন জায়গা থেকে লোক আসবে। আচ্ছা, তুমি ওখানে একটা দোকান দেওয়ার ব্যবস্থা করো, আমি এদিকে দেখি কি করা যায়। রাত্রি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো রান্নাঘরে। এসে দেখে রাজু রান্না করতেছে। রাজুর হাতের দিকে তাকাতেই দেখতে পেল হাতে কাপড় বাঁধা। এটা দেখে রাত্রি বলতে লাগলো, কি ব্যাপার রাজু, তোমার হাতে কাপড় বাঁধা কেন? হাতে কি হয়েছে, কেটে গেছে নাকি? জি ম্যাডাম, মাছ কাটতে গিয়ে কেটে গেছে। বেশি কাটে নাই, অল্প কাটছে। এগুলো সমস্যা না, এসব কত কাটে। আপনি কি খাবেন? এখন আপনার জন্য কি রান্না করব? তোমার যেটা ভালো লাগে সেটা রান্না করো। রাজু রান্না বান্না শেষ করে সবকিছু রেডি করে রাখলো। দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় রাত্রি রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজু, আমি একটা বিজনেস শুরু করব, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, সাহায্য করতে তো পারবো, কিন্তু আমি কিভাবে সাহায্য করব? আমার কাছে তো টাকা পয়সা নেই যে আমি আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। তোমার কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, তুমি আমাকে শুধু রান্না করে দিবে। তুমি যত ভালো ভালো আইটেম রান্না করতে পারো সবগুলো আইটেম রান্না করবে। ম্যাডাম কি যে বলেন না, আমার হাতের রান্না এমনিতেই ভালো না, আর আপনি বলতেছেন আপনি একটা হোটেল দিবেন, আর তখন আমি আপনাকে রান্না করে দিতাম? আমার রান্না ম্যাডাম কেউ খাবে না। রাজু, রাত্রি যা বলতেছে তাই করো। রান্না খাবে নাকি খাবে না এসব দেখার কোনো দরকার নেই। আর তোমার হাতের রান্না খুবই ভালো, আমরা এত বছর খেয়ে এসেছি। আশা করি যারা যারা খাবে তারা তোমার খাবারের প্রেমে পড়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলতেছেন তাহলে আমি রাজি আছি। কবে থেকে রান্না করতে হবে একটু বললে ভালো হতো। আর বাড়ির রান্না কে করবে? বাড়ির রান্না নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, বাড়ির রান্না অন্য কেউ করবে, তুমি শুধু আমার হোটেলের রান্না করবে। কাল থেকে আমি আর আব্বু এখন বের হব। এই বলে রাত্রি আর আফজাল সাহেব বের হয়ে পড়লো বাহিরে। বাজারে প্রবেশ করতেই আফজাল সাহেবকে দেখে সবাই সালাম দিতে লাগলো। আফজাল সাহেব এমনিতে খারাপ হলেও মানুষ তাকে খুবই ভালোবাসে। কিসের জন্য ভালোবাসে এটা একমাত্র মানুষজন ছাড়া আর কেউ জানে না। সবার পাশে হয়তো দাঁড়াতে পারে না, তবে এমন কিছু মানুষের পাশে দাঁড়ায় যা দেখে এলাকার মানুষজন তাকে অনেক শ্রদ্ধা করে। আফজাল এবং রাত্রি চলে আসলো বাজারের মাঝখানে। রাত্রি দোকান চয়েস করতে লাগলো। একটা দোকানের দিকে লক্ষ্য করতেই দেখতে পেল একটা গরিব লোক চা বিক্রি করতেছে। রাত্রি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, ওই দোকান থেকে আমি ব্যবসাটা শুরু করতে চাই, তুমি ওই দোকানটা রেখে দেওয়ার ব্যবস্থা করো। রাত্রির কথা শুনে আফজাল সাহেব এবং বাকি সবাই চলে আসলো সেই দোকানের সামনে। আফজাল সাহেবকে দেখে দোকানদার বলতে লাগলো, স্যার, আপনি আমার দোকানের সামনে, আমার কত সৌভাগ্য আপনি আমার দোকানের সামনে এসেছেন। আমি তোমার দোকানের সামনে এসেছি অন্য একটা কারণে। কারণটা হচ্ছে আমার মেয়ে তোমার দোকানটা চয়েস করেছে। তোমার দোকানে আমার মেয়ে বিরিয়ানি এবং আরো অন্যান্য সকল জিনিসপত্র বিক্রি করবে, দোকানটা বড় করবে। তুমি যদি তোমার দোকানটা ছেড়ে দাও তাহলে খুবই ভালো হবে। স্যার, এটাই আমার একমাত্র সম্বল, এটা দিয়ে আমি ডাল ভাত খেয়ে কোনোরকম চালিয়ে যেতে পারতেছি। এখন আপনি যদি এই দোকানটা নিয়ে নেন তাহলে আমি কি খেয়ে থাকবো? আপনার খাবারের চিন্তা করতে হবে না, আপনি আমাদের দোকানে কাজ করবেন, কাস্টমার থাকুক বা না থাকুক আপনি আমাদের দোকানে 3 বেলা খাবার খাবেন, সাথে প্রত্যেক মাসে 15,000 টাকা করে বেতন পাবেন। তাহলে তো ভালোই হয়েছে, আমি আমার দোকান দিতে রাজি আছি। তবে দোকানটা ভাঙচুর কিভাবে ঠিক করবেন? তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা কয়েক ঘন্টার মধ্যে এই জায়গাটা বেশ বড় করে ফেলবো এবং সুন্দরভাবে সাজিয়ে ফেলবো। আফজাল সাহেব তার লোকজনকে ইশারা করতেই তার লোকজনেরা কাজ শুরু করে দিল। কয়েকজন মিস্ত্রি নিয়ে আসলো। মিস্ত্রিরা যা যা বলেছে সবই বাজার থেকে কিনে এনে দিয়ে দিল। এইদিকে রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে বুঝিয়ে দিতেছে কিভাবে কি করবে। সারাদিন লেগে গেল দোকানটা সাজাতে। দোকান সাজানো শেষ করে সবাই বসে আছে। আফজাল সাহেব রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত্রি, সবকিছু ঠিকঠাক আছে তো? আর কোনো কিছু প্রয়োজন হলে যে কোনো দোকান থেকে নিয়ে নিস, টাকা দিয়ে আমি তাদেরকে বলে যাব। ঠিক আছে আব্বু, আমি সব দোকান থেকে নিয়ে নিব যা প্রয়োজন হবে।
তুমি তাহলে এখন বাসায় গিয়ে রাজুকে পাঠিয়ে দাও দোকানে। রাজুর রান্নার জন্য কি কি প্রয়োজন হবে তার সাথে কথাবার্তা বলে সবকিছু এনে রেখে দিব। ঠিক আছে, আমি এখন বাসায় গিয়ে রাজুকে পাঠিয়ে দিতেছি, আর তুই এই দিকটা সব কিছু সমাধান করে নিস। রাজু এই পুরা এলাকার সব কিছুই চেনে, যখন যা প্রয়োজন হবে তা নিতে পারবে, তুই শুধু তাকে বললেই হবে। ঠিক আছে আব্বু। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাজু তার রুমে চলে আসলো, ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বসে আছে। এমন সময় রাজু রুমের ভিতরে প্রবেশ করলো রাত্রি। রাত্রিকে দেখে রাজু তাড়াতাড়ি করে রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম আপনি আমার রুম থেকে বের হয়ে যান, না হলে অন্য কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক কিছু খারাপ ভাববে। আপনি প্লিজ আমার রুম থেকে বের হয়ে যান। কেউ কিছু চিন্তা ভাবনা করবে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তুমি এখন দোকানে চলে যাও। বাজার তো রাত 12টা অবধি খোলা থাকে। যা যা লাগবে সব কিছু দোকানে নিয়ে রেখে দিও। সকালবেলা যা যা লাগবে আমি এসে তোমাকে ব্যবস্থা করে দিব। আচ্ছা ম্যাডাম, আর ওইখানে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছেন তো, নাকি আমাকে এই বাড়িতে থাকতে হবে? আমি তো ব্যাগপত্র গুছিয়ে রেখেছি ওইখানে থাকবো বলে। ওইখানে থাকতে হবে না, তুমি এই বাড়ি থেকে ওইখানে রান্না বান্না করে আমাকে সবকিছু ব্যবস্থা করে দিয়ে এরপরে বাসায় চলে আসবে। আর তোমার কি ফোন নেই? না ম্যাডাম, আমার ফোন নেই। আচ্ছা, কালকে আমি তোমাকে একটা স্মার্টফোন কিনে দিব, তুমি এই স্মার্টফোন ব্যবহার করবে। রাজু কিছু বলল না, শুধু মাথা নাড়লো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাজারে যা যা লাগবে সবকিছু কেনাকাটা করে দোকানে রেখে রাত 1টার সময় চলে আসলো বাসায়। রুমের ভিতর প্রবেশ করে ফ্রেশ হয়ে মাত্র বিছানায় শুয়েছে, এমন সময় তার রুমের দরজায় খটখট আওয়াজ করতে লাগলো রাত্রি। রাজু তাড়াতাড়ি উঠে রুমের লাইট জ্বালাতেই দেখতে পেল রাত্রি দাঁড়িয়ে আছে। রাত্রিকে দেখে রাজু বলতে লাগলো, ম্যাডাম আপনি এত রাতে এখানে কি করেন? গিয়ে ঘুমিয়ে থাকেন, কালকে সকালে যা কথা বলার বললেন। এত রাতে এখানে দেখলে অনেক সমস্যা হবে। তুমি এত ভয় পাও কেন আমি থাকতে? আমি যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ তোমার শরীরে কেউ স্পর্শ করবে না। তোমার শরীরে স্পর্শ করতে হলে আমার কাছে অনুমতি নিয়ে এরপরে স্পর্শ করতে হবে। তারপরও ম্যাডাম আপনার আব্বুর তো একটা মান সম্মান আছে এই বাড়ির, যদি অন্য কেউ দেখে, যদি বাইরে গিয়ে বলে, তাহলে তো আপনার আব্বুর মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার জন্য আপনার আব্বুর মান সম্মান নষ্ট হোক। আমার আব্বুর মান সম্মান একটুও নষ্ট হবে না, তোমাকে মান সম্মান নিয়ে চিন্তা করতে হবে না। বাজারে সবকিছু কেনাকাটা করে ফেলেছো তো? আরো যদি কোনো কিছু লাগে তাহলে বলতে পারো। আপাতত কোনো কিছু লাগবে না, এখন আমি তাহলে ঘুমাই, রাত অনেক হয়েছে। এখন না ঘুমালে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না। রাত্রি আরো কিছু বলতে চাইছিল, রাজুর ব্যাপারটা বুঝতে পেরে রাত্রি চলে গেল তার রুমে। শুয়ে শুয়ে তার বান্ধবীদের সাথে চ্যাটিং করতেছে, এমন সময় তার এক বান্ধবী বলতে লাগলো, কি রে রাত্রি, তোর কি ওইখানে কোনো ছেলে পছন্দ হয়েছে নাকি যে এখনো তোর আম্মুর বাসায় আসিস নাই? আগে তো ওই বাড়িতে গেলে একদিনও থাকতি না, আজকে 2-3 দিন হয়ে গেছে ওইখানে থাকতেছিস। ছেলে পছন্দ হয় নাই, তবে আমাদের বাড়িতে একটা কাজের ছেলে আছে, তার খাবারগুলো অনেক মজা। আমি তার খাবারগুলো খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। কালকে আমি আমাদের বাজারে একটা দোকান দিয়েছি বিরিয়ানির। আশা করি তার রান্না যদি সবার কাছে ভালো লাগে তাহলে খুব তাড়াতাড়ি খাবারের টেস্ট ছড়িয়ে পড়বে চারিপাশে, তখন আরো কাস্টমার আসবে। তাহলে তো খুব ভালোই হয়েছে। এখন এক কাজ কর, আমাদের জন্য আলাদা রান্না করে রাখিস, আমরা কালকে আসবো। আর আমার তো একটা পেজ আছে যেখানে আমি ব্লগ করি, ওইখানে না হয় আমি কয়েকটা ভিডিও আপলোড করব। আশা করি আমার ভিডিও দেখে আরো কয়েকজন ব্লগার আসবে, তখন দেখবি তার খাবারগুলো আরো চারপাশে ছড়িয়ে পড়বে। ঠিক আছে বান্ধবী, তবে একটা কথা, ছেলেটার দিকে নজর দিস না, ছেলেটা কিন্তু কালো। কেমন যেন পুরো পুরো গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই এখানে কোনো কিছু কারসাজি আছে। ছেলেটাকে তুই মনে হয় পছন্দ করিস, তাই না? হ্যাঁ, পছন্দ করি। বলতে গেলে তার খাবারের প্রতি আমি মুগ্ধ হয়ে গেছি। আর ছেলেটা কালো হলেও তার স্বভাব চরিত্র খুবই ভালো। দেখি যদি মনে ধরে তাহলে বিয়ে করে ফেলবো, বাকিটা আল্লাহ কপালে যা লিখে রাখে তাই হবে। অবশেষে কিনা তুই চাকরকে বিয়ে করবি? দেখ ফাহমিদা, আমারও কিন্তু এক সময় অনেক গরিব ছিলাম। আব্বুর ভালো ব্যবহার আর পড়াশোনা ভালো থাকার কারণে আব্বু বেশ ভালো পজিশনে পৌঁছে গেছে। এখন আর এইখানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় 18 বছর সময় লেগে গেছে। আশা করি তোকে আর বাকি কথা বলতে হবে না। সরি রে, আসলে আমি তোর সাথে মজা করছিলাম, কিন্তু তুই তো সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। রাত্রে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ফোনটা এক সাইডে রেখে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 7:15। এমন সময় রাজু রাত্রিকে ডাকতে লাগলো। রাজুর ডাকে রাত্রির ঘুম ভেঙে গেল। রাত্রি রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজু, তুমি দোকানে গিয়ে সবকিছু রেডি
করতে থাকো, আমি কিছুক্ষণ পর দোকানে যাচ্ছি, সাথে মাংস নিয়ে যাব। কত কেজি মাংস দিয়ে শুরু করব প্রথমে? ম্যাডাম, আমার রান্না তো আগে কখনো খাই নাই, কেউ আর এই বাজারে জানি না কেমন চলবে। তারপর আপনি 10 কেজি দিয়ে শুরু করতে পারেন, যদি ভালো চলে তাহলে না হয় আস্তে আস্তে বাড়াবেন। আচ্ছা তুমি যাও তাহলে, আমি কিছুক্ষণ পর আসতেছি। রাজু এখান থেকে চলে গেল দোকানে। সবকিছু রেডি করতেছে। বেশ কিছুক্ষণ পর রাত্রি মাংস নিয়ে হাজির হলো দোকানে। রাজু সবকিছু রান্না শেষ করে দুপুর 1টার দিকে রাত্রিকে সবকিছু গুছিয়ে দিয়ে চলে আসলো বাসায়। গোসল করে হাঁটতে হাঁটতে আবারও বাজারের দিকে রওনা দিল। অন্যদিকে বাজারে নতুন দোকান দেখে সবাই খেতে আসলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে খাবারের প্রশংসা করতে লাগলো। 1 ঘন্টার মধ্যে পুরো 1 ডেক বিরিয়ানি শেষ হয়ে গেল। রাত্রি এই অবস্থা দেখে মনে মনে বলতে লাগলো, যাক আলহামদুলিল্লাহ, রাজু আসার আগেই সবকিছু বিক্রি হয়ে গেছে, এখন কি করব? রাত্রি এসব কিছু চিন্তা ভাবনা করতেছে। এমন সময় রাজু দোকানের ভিতরে প্রবেশ করলো। রাত্রিকে কিছু চিন্তা ভাবনা করতে দেখে বলতে লাগলো, ম্যাডাম, কিছু কি সমস্যা হয়েছে? আপনি কি চিন্তা ভাবনা করতেছেন? আর দোকানে তো দেখি একটা কাস্টমারও নেই। আমার মনে হয় না দোকান এখানে চলবে, কারণ এখানে আগে কখনো চলে নাই, তাই আজকেও চলবে না। কে বলেছে চলবে না? তুমি এখান থেকে চলে যাওয়ার পর 1 ঘন্টার মধ্যে সবকিছু বিক্রি হয়ে গেছে, সবাই তোমার রান্নার প্রশংসা করেছে। এখন চিন্তা ভাবনা করতেছি যে এখন কি আবার রান্না করব, নাকি আবার কালকে বেশি করে রান্না করব। আশেপাশের মানুষ তো বলে গিয়েছে বেশি করে রান্না করলে বেশ ভালোই চলাচল করবে। যেহেতু 1 ঘন্টার মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, আমি চাচ্ছিলাম কালকে 2 থেকে 3 ডেক রান্না করার জন্য। তবে এর সাথে আরো অন্য কিছু রান্না করতে হবে, তাহলে আরো বেশ ভালো চলাচল করবে। তুমি কি এতে রান্না একা কমপ্লিট করতে পারবে, নাকি আমি সাহায্য করব তোমার সাথে? ম্যাডাম, আপনার একটু সাহায্য করার দরকার নেই। আপনি শুধু এখানে বসে থাকবেন এবং যার খাবারের প্রয়োজন আপনি খাবার দিবেন এবং বিল নিবেন। বাকি সব রান্না বান্না আমি করে নিতে পারবো একা একা। আচ্ছা, তবে তুমি সাবধানে রান্না বান্না করবে। রাজু আবার খাওয়ার জন্য এসেছিল, কিন্তু আর খাবার খেতে পারলো না। সবকিছু ধুয়ে মুছে চলে আসলো বাসায়। সবাই খাবার খাইতেছে। এমন সময় আফজাল রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাত্রি, দোকান কেমন চললো? খাবার ঠিক মতো খেয়েছে তো সবাই? হ্যাঁ আব্বু, 1 ঘন্টার মধ্যে পুরো খাবার শেষ হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করতেছি যে কালকে আরো কিছু আইটেম বাড়াবো, সাথে আরো অনেক কিছু করব। এখন খাওয়া দাওয়া করে নেই, এরপরে রাজুর সাথে কথাবার্তা বলে নিব কি কি লাগবে এবং কতটুকু লাগবে। তা তো করে নিবি, কিন্তু রাজুকে তো দেখলাম না। সে দোকান থেকে 1টার সময় এসে বাড়ির কিছু কাজ করে গোসল টোসল করে এরপরে দোকানে গেছে। খাবার খাওয়ার জন্য দোকান থেকে খাবার খেয়েছে নাকি? দোকানে তো কিছু খাবার ছিল না, আমি তো ভাবছিলাম রাজু খাবার খেয়েছে। আচ্ছা তোমরা বসে থাকো, আমি রাজুকে ডেকে নিয়ে আসতেছি। এই বলে রাত্রি চলে আসলো রাজুর ঘরে। এসে দেখে রাজু বসে বসে পানিতে বিস্কুট ভিজিয়ে খাচ্ছে। এটা দেখে রাত্রি বলতে লাগলো, কি ব্যাপার, তুমি বিস্কুট ভিজিয়ে খাচ্ছ কেন? তুমি খাবার খাও নাই? আমাকে একবার বলতে পারতে, আমি তো ভেবেছিলাম তুমি বাসা থেকে খাবার খেয়ে গেছো। চলো এখন আমাদের সাথে খাবার খাবে। ম্যাডাম, আপনারা খেয়ে নেন, আমি অনেকগুলো বিস্কুট খেয়েছি, এখন আর আমার খিদে নেই। তোমাকে আমার সাথে আসতে বলেছি মানে তুমি আমার সাথে যাবে। তুমি বিস্কুট খেয়েছো নাকি কি খেয়েছো তা আমি জানতে চাই না, চলো আমার সাথে। এই বলে রাত্রি রাজুকে টানতে টানতে নিয়ে চলে আসলো খাবার টেবিলে। সবাই দুজনের দিকে তাকিয়ে আছে। এদিকে রাজু সবার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললো, কারণ সে জানে কিছুক্ষণ পর তাকে বকাবকি করবে। আফজাল সাহেব রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজু, তুমি খাবার খাও নাই? এটা রাত্রিকে বলো নাই কেন? এখানে বসো, সবার সাথে খাওয়া দাওয়া করবে এবং তোমার সাথে আরো কিছু কথা আছে। রাজু আস্তে আস্তে চেয়ার টেনে বসে পড়লো। 2 চামচ খাবার নিয়ে খাইতেছে। এমন সময় আফজাল সাহেব বলতে লাগলো, কাল থেকে রান্নাটা আরো বেশি করতে হবে। তুমি তো একা পারবে না, আমি আরো কয়েকজন রাঁধুনিকে বলতেছি, তারা তোমার সাথে হেল্প করবে, চলবে নাকি? স্যার, কারো হেল্প করতে হবে না, আমি একাই করতে পারবো। যদি কারো দরকার হয় তাহলে আমি ম্যাডামকে জানাবো, তখন ম্যাডাম না হয় আরো 2-3 জন রাঁধুনি নিয়ে আসবে। তবে কাল থেকে তো অনেক বেশি রান্না করতে হবে, তখন কি করবে? তখন তো কিছুই করতে পারবে না, একা একা আর একজন তো লাগবেই। স্যার, এত মানুষের রান্না আমি একা করেছিলাম এই বাড়িতে, তখন তো একজনেরও সাহায্য লাগে নাই। আশা করি ওইখানেও কারো সাহায্য লাগবে না, আর লাগলে আমরা অবশ্যই জানাবো। রাজু সবার সাথে কথা বলতেছে আর খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। বেশ কিছুক্ষণ পর রাত্রি আসলো। রাত্রির হাতে একটা শপিং ব্যাগ রাজুর পাশে এসে বসে শপিং ব্যাগ থেকে ফোনটা বের করে রাজুর হাতে দিল আর বলতে লাগলো, রাজু, এই নাও,
এই ফোনটা তোমার, আর এই নাও এখানে 5,000 টাকা আছে, এটা আজকে রান্নার জন্য তোমাকে দিলাম। ম্যাডাম আমার টাকা লাগবে না, আপনি এই টাকাগুলো রেখে দেন। আর ফোনটা আমি চালাইতে পারবো না, কারণ এসব চালিয়ে আমার অভ্যাস নেই, আর কখনো আমি ফোন চালাইও নাই। চালাতে পারো না তো কি হয়েছে, আমি তোমাকে শিখিয়ে দেব। এই যে দেখো, এখানে টিপ দিলে আমার নাম্বার আসবে। আমি এই ফোনে একটা সিম ঢুকিয়ে দিয়েছি এবং টাকাও ঢুকিয়ে দিয়েছি। সিমে যদি প্রয়োজন হয় এখানে ঢুকে আমাকে কল দিবে, আর সবকিছুই খোলা আছে, যা যা প্রয়োজন তুমি তাই তাই নামিয়ে নিও। রাত্রি এইসব কথাবার্তা বলতেছে, এদিকে রাজু আস্তে আস্তে ফোন চালাতে চালাতে চলে আসলো তার রুমে। পরের দিন রাত্রি দোকানে বসে আছে, এদিকে রাজু রান্না করতেছে। এমন সময় রান্নাঘর থেকে মৃদুস্বরে চিৎকার আসলো। রাত্রি তাড়াতাড়ি করে চলে আসলো রান্নাঘরে, এসে দেখে রাজুর হাত থেকে রক্ত পড়তেছে। এটা দেখে তাড়াতাড়ি করে রাত্রি রাজুর হাত তার মুখের ভিতরে লুকিয়ে নিল। রাজু রাত্রির চোখের দিকে তাকিয়ে আছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর মুখের ভিতর থেকে আঙ্গুলটা বের করে রাজুর আঙ্গুল একটা কাপড় দিয়ে বেঁধে চলে আসলো আবারও তার জায়গায়। 4-5 মিনিটের মধ্যে কি হয়ে গেল রাত্রি এসব চিন্তা ভাবনা করতেছে। এদিকে রাজুও হা করে তাকিয়ে আছে রাত্রির দিকে। বেশ কিছুক্ষণ পর রাজু স্বাভাবিক হয়ে আবারও কাজ করতে লাগলো। কাজ শেষ করে বসে আছে, এমন সময় রাত্রি রাজুর সামনে খাবার রেখে বলতে লাগলো, এই নাও, খাবার খেয়ে নাও। আচ্ছা ম্যাডাম, আমি খাবার খেয়ে নিতেছি। আর কোনো কিছু লাগবে নাকি? লাগলে বলতে পারেন। আমি কাজ শেষ করে এরপর বাসায় যাব, গিয়ে গোসল করে কিছুক্ষণ রেস্ট নিব। এখন আপাতত কোনো কিছু করতে হবে না, যা কিছু আছে সব কিছু দিয়ে চলে যাবে। আর যদি কোনো কিছু লাগে তাহলে আমি রবিউল চাচাকে বলবো, উনি না হয় করে দিবে। ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় গেলাম, আপনি থাকেন তাহলে। এই বলে রাজু চলে গেল বাসায়। গোসল করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 3টার সময় চলে আসলো আবার দোকানে। এসে দেখে দোকানে অনেক ভিড় জমে আছে। রাজু ও রাত্রির সাথে সাহায্য করতে লাগলো। প্রায় সন্ধ্যা অবধি বিক্রি করার পর দোকান বন্ধ করে রাজু আর রাত্রি চলে আসলো বাসায়। এদিকে রাজু বাসায় এসে রাতের রান্নার জন্য যেই রান্নাঘরে যেতে যাবে এমন সময় রাত্রি বলতে লাগলো, রাজু, তোমাকে না বারণ করেছি বাড়িতে রান্না না করার জন্য? ওইখানে এত কাজ করে এসে আবার তুমি বাড়িতে কাজ করবে, এটা কখনোই সম্ভব না। এমনিতেই তোমার হাত কেটে গেছে, তুমি রুমে যাও, কাজ করতে হবে না। কিন্তু কোনো কিন্তু না, যা বলেছি তাই করো। রাজু আর কথা না বলে ওইখান থেকে চলে আসলো রুমে। এদিকে আফজাল সাহেব রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত্রি, আজকে তো রান্না করার কেউ নেই, তাহলে আজকে সবাই কোথায় খাবে? বাইরে থেকে তো খাবার অর্ডার করলে অনেক দেরি হবে। বাড়িতে তো আরো মানুষ আছে, তাদেরকে বলো তারা রান্না করে দিবে। তুমি তো নিজের চোখেই দেখেছো রাজু, কত কষ্ট করে তারপর একটু পারিশ্রমিক নেয় না। আচ্ছা, তুই তাহলে এখানে থাক, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতেছি। এই বলে আফজাল সাহেব ওইখান থেকে উঠে চলে আসলো উপরে। এসে দেখে রাত্রির আম্মু শুয়ে আছে। রাত্রির আম্মুকে শুয়ে থাকতে দেখে আফজাল সাহেব বলতে লাগলো, পারভিন, তুমি কি আজকে সবার জন্য রান্না করতে পারবে? রাজু তো হোটেলে রান্না করে, আর তার নাকি হাত কেটে গেছে। এখন রাত্রি তাকে কোনোভাবেই দিতেছে না রান্না করার জন্য। তুমি যদি রান্না করতে আজকে, তাহলে খুব ভালো হতো। আচ্ছা, তুমি নিচে যাও, আমি আসতেছি। আফজাল সাহেব চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে, অন্যদিকে রাজু বিছানায় শুয়ে চোখ দুটা বন্ধ করে আছে। এমন সময় হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে তাড়াতাড়ি করে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সোজা চলে আসলো ছাদে। আকাশের দিকে তাকিয়ে রাজু বলতে লাগলো, আল্লাহ আমার উপর দিয়েই সবকিছু এরকম করেন, আমি কি করলাম? আমি তো সবার জন্য খেটে মরতেছি, কাউকে তো কখনো কষ্ট দেই নাই, তাহলে আমার কেন এত কষ্ট হইতাছে? এইসব কথা চিন্তা ভাবনা করতেছে আর কান্না করতেছে রাজু। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাজু যেই সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে এমন সময় দেখতে পেল রাত্রি উপরে উঠতেছে। এটা দেখে রাজু তাড়াতাড়ি করে নিচে নামতে যাবে এমন সময় রাত্রি বলতে লাগলো, রাজু, তোমার সাথে আমার কথা আছে, তুমি উপরে চলো, জরুরি কথা। ম্যাডাম, আমার ভালো লাগতেছে না, আমি এখন রুমে যাই। আপনার সব কথা আমি পরে শুনে নিব, প্লিজ এখন কিছু বলবেন না। রাজু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর এখান থেকে চলে আসলো নিচে। তার রুমের ভিতরে শুয়ে আছে, অন্যদিকে রাত্রি ছাদে এসে দোলনায় বসে আছে। এমন সময় রাত্রি মনে মনে বলতে লাগলো, রাজু, ছেলেটা দেখতে যেমন সহজ সরল সোজা, মনের ভেতর মনে হয় অনেক কষ্টে আছে। তাকে কিভাবে কি করব বুঝতে পারছি না। তাকে বিয়ে করলে কি তার সকল দুঃখ কষ্ট আমি দূর করতে পারবো নাকি দূর করতে পারবো না? রাত্রি এইসব চিন্তা ভাবনা করতেছে এমন সময় ছাদে আসলো আফসাল। রাত্রিকে একা একা বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার রাত্রি, তুই এত রাতে এখানে বসে আছিস কেন একা একা? কিছু কি সমস্যা হয়েছে?
না আব্বু, কোনো সমস্যা হয় নাই, তবে আমি রাজুর কথা চিন্তা ভাবনা করছিলাম। রাজু তো এই বাড়িতে অনেক দিন হয়েছে এসেছে, তাকে সব সময় রান্না এবং অন্যান্য কাজের মাধ্যমে ব্যস্ত রাখা হয়। একটু আগে দেখলাম সে কান্না করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার মনে হয় সে কোনো বিষয়ে অনেক কষ্ট পেয়েছে। আব্বু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, জানি না এই সিদ্ধান্ত আমার ঠিক নাকি ভুল। আমি ভুল পথে এগিয়ে যাচ্ছি নাকি সঠিক পথে। তুই কি সিদ্ধান্ত নিয়েছিস আমাকে একটু বল, আমি শুনে দেখি তুই ভুল সিদ্ধান্ত নিয়েছিস নাকি সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি সিদ্ধান্ত নিয়েছি যে রাজুকে বিয়ে করব, তবে এখন না, আরো কয়েকটা মাস পর বিয়ে করব। এখন এই সিদ্ধান্ত কি আমার ভুল সিদ্ধান্ত নাকি সঠিক সিদ্ধান্ত একটু বলবে আব্বু? আমি এটা নিয়ে অনেক টেনশনে আছি। আচ্ছা, আমাকে 2-3 দিন সময় দে, 2-3 দিন পর না হয় আমি তোকে জানাচ্ছি তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছিস। এখন চল নিচে যাই, তোর মা রান্না করতেছে। রাত্রি আর আফজাল চলে আসলো নিচে, এসে দেখে রান্নার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবাই একসাথে বসে আছে। অন্যদিকে রাজু তার রুমের ভিতরে শুয়ে আছে। মাথায় হাজারো চিন্তা ভাবনা, কি করবে বুঝে উঠতে পারতেছে না। রাত 11:15। সবাই খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। রাজুও খাবার খাচ্ছে। রাজুর খাবার খাওয়া দেখে রাত্রি বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে খাবার খাচ্ছ কেন? রাজু, ভালোভাবে খাবার খাও, আর এই নাও খাবার নাও। না ম্যাডাম, আর খেতে পারবো না, এতটুকু আমার জন্য বেশি হয়ে গেছে। রাত্রে এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর রাজু ভালোভাবে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুমিয়ে গেল রাজু। পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে আসলো দোকানে। এসে সবজি, পেঁয়াজ এবং অন্যান্য জিনিস কাটাকুটি করে রান্না বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর রাত্রি আসলো। এসে দেখে রাজু রান্না করতেছে। রাজুর পাশে দাঁড়িয়ে রাত্রি বলতে লাগলো, এত কি চিন্তা ভাবনা করছো তুমি? এত চিন্তা ভাবনা করো না, কেউ না থাকলেও তোমার পাশে আমি আছি এবং সারা জীবন থেকে যাব। রাজু মুচকে একটা হাসি দিল, কিন্তু কিছুই বলল না। এই মুচকে হাসি দেওয়ার মানে রাত্রি বুঝতে পারলো না। অন্যদিকে রাজু তার রান্না বান্নার কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর রাত্রি বলতে লাগলো, রাজু, রান্না তো প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে, আমি বাড়ি থেকে আসতেছি কিছুক্ষণ পর। তুমি সবকিছু রেডি করে এখানে রেখে দিও, আর ওরা আছে, যদি সাহায্য লাগে তাহলে বলবে ওদেরকে ধরার জন্য। ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি যান, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। রাত্রি চলে আসলো বাসায়। এসে দেখে তার আব্বু কয়েকজন বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলতেছে। আফজাল সাহেব রাত্রিকে আসতে দেখে বলতে লাগলো, আরে রাত্রি, চলে এসেছিস, ভালো হয়েছে। এইদিকে আয়, তোর সাথে সবাইকে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে তোর আঙ্কেল, নাম হচ্ছে রশিদ চৌধুরী, আমার সাথেই কাজ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো রাত্রি? তোমার সাথে সেই ছোটবেলা থেকে দেখা হয়েছে, এরপর আর দেখাই হয় নাই। ও আচ্ছা আব্বু, আমি এখন রুমে গেলাম। এই বলে রাত্রি চলে আসলো তার রুমে। অন্যদিকে রশিদ চৌধুরী আফজাল সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার আফজাল সাহেব, আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিবেন না নাকি আপনার মেয়ের? মেয়ে যেহেতু হয়েছে, বিয়ে শাদী তো অবশ্যই দিতে হবে। তাকে কি আর এইভাবে ঘরে রাখা যাবে? তার পছন্দ আছে, ওই ছেলের সাথেই তাকে বিয়ে দিব। ও আচ্ছা, আমি আরও চিন্তা ভাবনা করেছিলাম যে আমার ছেলের সাথে বিয়ে দিলে আপনার মেয়েকে রাজরানী করে রাখবো। রাজরানী হয়ে থেকেই যে সুখী হওয়া যায় এটা কথা না, কথা হচ্ছে তার মন যেখানে বসবে, তার চোখ যার প্রতি মায়া বাড়াবে, তার সাথেই আমি তার বিয়ে দিব, অন্য কারোর সাথে না। আচ্ছা, তো আজকে যাই, আবার অন্যদিন দেখা হচ্ছে আপনার সাথে। এই বলে রশিদ সাহেব ওইখান থেকে চলে গেল। সাথে আরো বাকি যে কয়েকজন ছিল তাদের সাথে কথা বলে আফজাল সাহেব বিদায় দিয়ে দিল সবাইকে। রাত্রে গোসল করে রেডি হয়ে চলে আসলো নিচে। তার আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা রওনা দিল দোকানের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো দোকানে। রাত্রি এসে দেখে সবাই খাবার সার্ভ করতেছে। এটা দেখে রাত্রি রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে রাজু, তোমাকে তো বললাম যে আমি আসলে এরপরে খাবার দেওয়ার জন্য, তুমি এত তাড়াতাড়ি সবাইকে খাবার দিয়ে দিলে। ম্যাডাম, ওরা এসে কখন থেকে এসে বসে আছে, আমিও আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনাকে ফোনও দিয়েছিলাম কিন্তু আপনি ফোন রিসিভ করেন নাই, তাই আর কি আমি সবাইকে সাথে করে খাবার দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি তাহলে এখন একটু রেস্ট করো, আমি সবাইকে খাবার দিতেছি। রাজু ড্রেস চেঞ্জ করে একপাশে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাহিরে চলে আসলো। হাঁটতে হাঁটতে বাসার দিকে যাইতেছে। এমন সময় কয়েকটা ছেলে এসে রাজুকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, এই, তুই নাকি এমপির মেয়ের সাথে টাঙ্কি মারিস, কথাটা কি সত্যি নাকি মিথ্যা? কথাটা একদম মিথ্যা, আমি এমপি
বাড়ির কাজের লোক আর তিনি হচ্ছে এমপির মেয়ে। ওনার স্থান কোথায় আর আমার স্থান কোথায় আপনারা পার্থক্য বুঝতে পারতেছেন? আর আপনাদেরকে কে পাঠিয়েছে? আমাদেরকে যেই পাঠাক না কেন, এটা আমরা তোকে বলতে যাব কেন? এখন মন দিয়ে শোন আমি কি বলতেছি। কাল থেকে যাতে তোকে আর এই মেয়ের আশেপাশে দেখতে না পাই। যদি পাই তাহলে তোর খবর আছে। অ্যাটেম্প টু মার্ডার করে ফেলবো। মির্জা আব্বাসকে তো চিনিস, আশা করি তুই খুব ভালো করেই জানিস সে কি করতে পারে আর কি করতে না পারে। হ্যাঁ, চেনা আছে। যাই হোক, এখন আমাকে ছেড়ে দেন আর আপনারা আমার দিকে না হয় খেয়াল রাখবেন। আমি কোথায় যে কি কি করি না করি ইত্যাদি ইত্যাদি খেয়াল রাখলে আপনারা সকল সত্যি ঘটনা জেনে যাবেন। হ্যাঁ, যা এখন তুই। রাজু চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। রাজু বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল আফজাল সাহেব বসে আছে সোফায়। রাজু তার রুমের ভিতরে যেতে যাবে এমন সময় আফজাল সাহেব বলতে লাগলো, রাজু, এইদিকে আয়, তোর সাথে আমার কথা আছে, কথাগুলো শুনে যা। জি স্যার, বলেন কি বলবেন। এই বলে রাজু মাটিতে বসে পড়লো। শরীরটা খুব ক্লান্ত লাগতেছে তার। সারাদিন ওইখানে কাজ করে আবার বাড়িতে এসেও কাজ করে। রাজুকে মাটিতে বসে পড়তে দেখে আফজাল সাহেব বলতে লাগলো, আরে আরে, কি করতেছিস? মাটিতে বসে পড়েছিস কেন? ওঠ, মাটিতে বসতে হবে না, এখানে বস। আমি আপনার বাড়ির কাজের লোক, সোফায় বসা আমার মানায় না। আমি নিচে বসেছি, এটাই আমাকে মানায়। কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমি একটু রেস্ট করব। রুমে গিয়ে প্রচুর ক্লান্ত লাগতেছে শরীরটা। আচ্ছা, তাহলে তুই আগে রেস্ট কর গিয়ে, এরপরে না হয় তোকে সবকিছু বলবো। এখন যা। রাজু আর কথা না বাড়িয়ে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সন্ধ্যায় রাত্রির ঢাকে ঘুম ভাঙলো রাজুর। রাজু চোখ খুলে তাকাতে পারতেছে না। এটা দেখে রাত্রি বলতে লাগলো, কি ব্যাপার রাজু, তোমার কি হয়েছে? আরো ঘুমাবে নাকি? না, আর ঘুমাবো না। শরীরটা কেমন যেন লাগতেছে, মনে হয় জ্বর আসবে। আর আপনি আমার রুমে এসেছেন কেন? আপনি আমার রুম থেকে চলে যান, মানুষ দেখলে তো খারাপ ভাববে। খারাপ ভাবলে আমাকে ভাববে, এটা তোমার দেখার বিষয় না। তুমি একটু উঠে বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি। রাতে জ্বর বেশি হলে পরে ডাক্তার দেখানো যাবে। রাত্রি এইসব কথাবার্তা বলতেছে। এইসব কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। একটা নাফা নিয়ে চলে আসলো আবার রাজুর কাছে। রাজুকে নাপা খাইয়ে দিয়ে রাজুর পাশে বসে রইলো। এমন সময় রাজুর রুমের ভিতরে প্রবেশ করলো আফজাল। রাত্রিকে বসে থাকতে দেখে আফজাল বলতে লাগলো, কি ব্যাপার রাত্রি, তুই এখানে বসে আছিস কেন? আর রাজু, তোমার কি হয়েছে? সেই দুপুরবেলা তুমি রুমের ভিতরে এসেছো, এখনো বের হও নাই। অসুস্থ নাকি? হ্যাঁ আব্বু, রাজু একটু অসুস্থ। আমি আমার রুম থেকে নাপা এনে খাইয়ে দিয়েছি। ও আচ্ছা, বেশ ভালো করেছিস। এখন তুই নিচে আয়। আর রাজু, তুমি শুয়ে থাকো, বেশি প্রয়োজন হলে আমাদেরকে ডাক দিবি। রাত্রি আছে, রাত্রি তো তোমাকে এসে বারবার দেখে যাবে। আমাকে বারবার এসে দেখার প্রয়োজন নেই। আমার রুমে বারবার আসলে ওনার অসম্মান হবে। আপনি তো জানেন এই বাড়ির কাজের লোকেরা কেমন। তারা যেমনই হোক না কেন, রাত্রি তোমার হবু বউ। খুব শীঘ্রই তোমাদের বিয়ে দেওয়া হবে। আর এখন থেকে রাত্রি তোমার সাথে বেশি সময় কাটাবে, তোমার সকল কাজে সাহায্য করবে। ও আচ্ছা, কিন্তু আমার যে পরিচয় নেই, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব কিভাবে? আমার যে ইনকাম নেই, আমি আপনার মেয়েকে খাওয়াবো কি? এখন বিরিয়ানির হোটেল দেওয়া হয়েছে, ওখানে তো কাজ করতেছো, ওইখান থেকে টাকা আসবে। আবার তো বিরিয়ানির হোটেল আমি যেটা দিয়েছি ওইখানে তো আমার নাম লেখা। ওইখান থেকে যা টাকা আসবে তার টাকা দিয়ে আমরা চলতে পারবো। আমি আপনার টাকায় ভাগ বসাতে চাই না। আমি আপনার দোকানের হয়ে কাজ করি, আমার প্রাপ্য বেতন দিলেই চলবে। ওই বেতন দিয়ে আমি আশা করি চালাতে পারবো। আচ্ছা, যেটা তোমার ভালো লাগে সেটাই করো। রাত্রি এইসব কথা বলে তার আব্বুর সাথে চলে আসলো নিচে। সোফায় বসে কথাবার্তা বলতেছে দুইজন। এমন সময় আফজাল সাহেব বলতে লাগলো, রাত্রি, রাজু তো ঠিক কথা বলেছে। তার তো পরিবার নেই, তার তো নাম ঠিকানা এবং অন্য কোনো কিছুই নেই। তাহলে তুই থাকবি কি করে? দরকার পড়লে আমরা দুইজন গাছতলায় থাকবো, তাতে তোমাদেরও সমস্যা আছে নাকি? আর আমাদের রেস্টুরেন্ট থেকে যে টাকা ইনকাম হয় ওই টাকা দিয়ে আমরা খুব ভালোভাবেই চলে যেতে পারবো। আমরা হালাল ভাবে ইনকাম করতে চাই, তোমার মতো মানুষজন ঠকিয়ে ইনকাম করতে চাই না। রাত্রির কথা শুনে তার আব্বু মাথা নিচু করে ফেললো। এদিকে রাত্রি তার আব্বুকে আর শরম না দিয়ে চলে আসলো তার রুমে। চুপচাপ বসে আছে। এমন সময় রাত্রি কি যেন মনে করে তার ড্রয়ারটা খুলে যে টাকাগুলো ইনকাম হয়েছে ওই টাকাগুলো গুনতে লাগলো।
সব টাকা গুনা শেষ করে রাত্রি মনে মনে বলতে লাগলো, আরো কিছু টাকা জমাই, এরপরে বড় একটা রেস্টুরেন্ট খুলে ফেলবো। ওইটা রাজুর নাম দিয়ে দিব। ওইখানে সবকিছু হবে। রাজুর মতো ছেলে এই দুনিয়াতে আর একটাও হবে না। ওর মতো সরল সোজা ছেলে পেয়ে আমি খুবই ভাগ্যবান। রাত্রি মনে মনে এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলে চলে আসলো আর রাজু রুমে এসে দেখে রাজু এখনো বিছানায় শুয়ে আছে। রাত্রি রাজুর কপালে হাত দিতেই রাজু চোখ খুলে ফেললো। তাড়াতাড়ি করে রাত্রির হাত সরিয়ে দিয়ে বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি এটা কি করতেছেন? আপনি জানেন না আমার শরীর স্পর্শ করলে আপনি খারাপ হয়ে যাবেন? আমার শরীর স্পর্শ কইরেন না। রাজু, এসব বলা ছেড়ে দাও। তুমি আমার জীবন সঙ্গী হবে কয়েকদিন পর। তোমার শরীর আমি স্পর্শ করতেই পারি। আর তোমার জ্বর কমেছে নাকি কমে নাই এটা দেখার জন্য আমি এখানে এসেছি। জ্বর তো বাড়তেছে, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তার নিয়ে আসতেছি। আরে ডাক্তার নিয়ে আসতে হবে না, এমনিতে ভালো হয়ে যাবে। মাত্র একটা ট্যাবলেট খেয়েছি। রাতের বেলা আর একটা ট্যাবলেট খাইলে একদম সুস্থ হয়ে যাব। আমাকে নিয়ে আপনার এত চিন্তা ভাবনা করতে হবে না। একদম চুপচাপ এখানে শুয়ে থাকো। তোমার ওঠার দরকার নেই। আমি আমার ভালোর জন্যই করতেছি। এই বলে রাত্রি চলে আসলো নিচে। তারা বুকে বলে বাহিরের একটা ফার্মেসি থেকে একজন ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার রাজুকে দেখার পর কিছু ওষুধ দিয়ে আবারও চলে গেল। এইদিকে রাজু এখনো বিছানায় শুয়ে আছে। রাত 9:15। রাজু আস্তে আস্তে বিছানা থেকে উঠে নিচে এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার চলে আসলো তার রুমে। টেবিলের উপরে থাকা ওষুধগুলো খেতে লাগলো একটা করে। সবগুলো ওষুধ খাওয়ার পর রাজু কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। এদিকে রাত্রি তার আব্বুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে চলে আসলো রাজুর কাছে। এসে দেখে রাজু কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। রাজু
দিন আগে রাজু চুপচাপ রাত্রির কথা শুনতেছে। এদিকে রাত্রি রাজুর মাথাটা ভালোভাবে তোয়ালে দিয়ে মুছে দিয়ে বসে রইল। রাত প্রায় 3টা এমন সময় রাজু রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এভাবে কত বসে থাকবেন এখানে? এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। অনেক হয়েছে, আমাকে আর সেবা করতে হবে না। হ্যাঁ, এখন চলে যাব। তোমার জ্বর প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। তোমার মাথায় যদি পানি না ঢেলে দিতাম তাহলে তোমার জ্বর আরো অতিরিক্ত বেড়ে যেত। আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ। এখন আপনি যান, সকালে আবার আপনাকে উঠতে হবে। রাত্রি রাজু কপালে আবার চুমু দিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে রাত্রির ঘুম চলে আসলো। পরদিন সকালে রাজু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের খাবার রান্না করে দিয়ে চলে আসলো হোটেলে। হোটেলের খাবার আস্তে আস্তে রান্না বসিয়ে দিল। দুপুরে রাত্রে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল 12টা 15 বেজে গেছে। এইটা দেখে তাড়াতাড়ি করে রাত্রে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো হোটেলে। এসে দেখে রাজু একা একা সকল রান্না কমপ্লিট করতেছে। রাজুকে এক
কালকে রাত্রিকে বলে বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাব। রাজু এসব কথা চিন্তা ভাবনা করতেছে এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো রাত্রি আর আফজাল। রাজু তাদেরকে দেখে বিছানায় উঠে বসলো। আফজাল রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজু, আমি জানি তুমি কি চিন্তা ভাবনা করছিলে। তুমি এই বাড়ি থেকে বের হতে চাইলে অন্য বাড়িতে থাকার জন্য আমি তোমার থাকার ব্যবস্থা করে দিই।